বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কথা বলবো বাংলাদেশ সেনাবাহিনী এবং ইসলামী ব্যাংক সংক্রান্ত। তার আগে সেনাবাহিনীর ইতিহাস ঘেঁটে নিই। সেনাবাহিনীর অবদান বিশ্বের ভিতরে বাংলাদেশের সেনাবাহিনী আমাদের জন্য একটি গর্ব। তারা সিয়েরা বলেন, সুদান বলেন, বিভিন্ন জায়গায় তারা যে পারফরমেন্স, বড় বড় সন্ত্রাসী বিভিন্ন বিদ্রোহীদেরকে তারা দমন করতে পেরেছেন এবং বিশ্বের জাতিসংঘের থেকে তারা মডেলও পেয়েছেন এবং প্রশংসাপত্রও পেয়েছেন। এবং সেই 1965 সালের তৎকালীন বাংলাদেশ, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান ছিল। 1965 সালে তখন জওহরলাল নেহরু এবং গান্ধী পরিবারের সাথে জওহরলাল নেহরু এবং এদের সাথে একটি চ্যালেঞ্জ হয় যে আইয়ুব সরকারের সাথে যারা আমরা ভারতে যে চা খাবো, তখন তারা তাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দিয়েছিলেন। তৎকালীন ফিল্ড মার্শাল আইয়ুব খান এবং বাংলাদেশের বাঙালিরা, বর্তমানে যারা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, তাদের রক্ত দিয়েই সেই বিজয় করেছেন ভারতের ভূখণ্ডে, যে তারা ফেলাকু উঠিয়েছেন এবং অনেক শাহাদাতের বিনিময় সেই ইস্ট বেঙ্গলের গর্ব আজকে সেই সময় 1965 সালে প্রশংসিত হয়ে গেছেন। সেই বাঙালি আজও পর্যন্ত বেঁচে আছেন। বাংলাদেশ ইস্ট বেঙ্গলের ব্যাপারে আমরা আজকে গণমাধ্যমে সেই সব তাদের ইতিহাস তুলে ধরি না। সেই যদি 1965, 47 সাল বলেন, 70 বলেন, 71 বলেন, এখন আসছে 2024। আজকে 2024, 5ই আগস্ট একটি সরকার গঠিত হয়েছে। সেই সময় সেনাবাহিনী যে ভূমিকা আসলে প্রশংসার দাবি রাখে। কিছু সংখ্যক গণমাধ্যম এবং ব্যারিস্টার নামে লয়ার এবং সাংবাদিক, তারা ট্যাগ দিয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন, অথচ যাচাই বাছাই না করে তাদের উপর এই ট্যাগ লাগানো দিয়ে একটা সাংবাদিক এবং যারা লয়ার তাদের উচিত না এগুলো। এবং বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার ব্যাপারেও অনেক কিছু তুলকালাম করেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। তিনি ভারতের এজেন্ট বাস্তবায়ন করতেন এবং হাসিনার পারপাস সাফ করার জন্য এই সকল কথা বলে, অথচ তিনি ভদ্র মানুষ দেখে সেই ব্যাপারে তিনি কোনো পদক্ষেপ নেয়নি। কেননা নেয়নি? যেহেতু কাদা যতই সরবে ততই সরবে। এরা যদি অমানুষ হয় তাহলে তো আমরা তো অমানুষ হব না। সেনাবাহিনীর অনেক তার সাফল্যর গাথা, অনেক ইতিহাস আছে। সেনাবাহিনী আমাদের বাংলাদেশের জন্য একটি গর্ব এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য। যদি ওয়াকারুজ্জামান তিনি যদি চেষ্টা করতেন, 5ই আগস্টের পরেই তিনি রাষ্ট্র ক্ষমতা দখল নিতে পারতেন। তিনি না করে যে সেনাবাহিনীকে কলঙ্কিত করতে চান না, পূর্বের ইতিহাস তারা জানেন। এগুলা কিছু সংখ্যক মুষ্টিমায় সেনাবাহিনীর কুলাঙ্গার হাসিনার পারপাস সাফ করেছেন, তার দাসত্ব আনুগত্য করেছেন জিয়াউল হাসান সহ সিদ্দিকী, এবং এই ব্যাপারে তাদের কিছু মুষ্টিমায় কারণেই আজকে সেনাবাহিনী কলঙ্কিত হয়েছে। তাই বলে যদি গড়ে পড়তায় তাদের উপরে ট্যাগ লাগাই দেয় তাহলে এটা ঠিক হবে না। সেনাবাহিনীর ভিতরে 95 থেকে আমি মনে করি 99% ভেরি অনেস্ট এবং সততার সাথে তারা কাজ করেন। আপনারা বলবেন ঠিকাদারির মেগা বড় বড় প্রজেক্ট, যেহেতু ভেরি অনেস্ট কারণে তাদেরকে সরকার এইভাবে কাজ দেয়। এখন 2-1টি যদি মানুষের ভিতরে ভুল হতে পারে, মানুষ তো ভুলের ঊর্ধ্বে না, তাই বলে তাদেরকে ট্যাগ লাগাই দিয়ে, এবং তারা যদি কিছুটাও করে থাকেন, তাদের কাজের যে গতি, তাদের যে কাজের যে কোয়ালিটি আসলে প্রশংসার দাবি রাখে। সুপ্রিয় দর্শক, আজকে আমি একটি ভিডিওতে শুনতেছিলাম যে মেজর রেজা এমন একটি ব্যক্তি, সে যদি শেখ হাসিনার সময় যদি তার কথা শুনতেন তাহলে সে কোটি কোটি টাকার মালিক হতেন, শত শত কোটি। এরকম অনেক নজির আছে, যেরকম হাফিজ, মেজর সুমন সহ, এবং লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, তার দেখেন আয়নাগরে দীর্ঘ 1 যুগের ঊর্ধ্বে তাকে সেই কারাগরে, সেই গুম ঘরে, সেই মাটির আন্ডারগ্রাউন্ডে যে বিভীষিকাময়, কোনো আলো নাই, এই নেই, 3 ফুট 4 ফুট 2.5 ফিট, এই যে তার একটা কক্ষ, এটা আপনি থাকলে তার চুল দাড়ি নখ
একটা কথায় বন মানুষের মতন হয়ে গেছেন, মানে এক কথায় পশুর মতন তার চেহারা সুরাত, এইভাবে তাকে কত না টর্চারিং করেছেন। এটা করছেন সেই সময়, কেননা সে ছিলেন ভারত বিদ্বেষী এবং আওয়ামী লীগের পারপাস, তিনি অ্যাক্টিভিটিস পছন্দ করতেন হাসিনা। এই সকল লোকদের ট্যাগ লাগিয়ে দিয়ে তাদেরকে কারাবন্দি বিভিন্ন গুম খুন করেছেন। যেহেতু এরা সার্ভে করেছেন ভারতের প্রেসক্রিপশনে কারা ভারত বিরোধী এবং আওয়ামী লীগ বিরোধী, এই সকল লোকের, যেমন বিডিআরের যে 57 জন অফিসার, আসলে তো ঊর্ধ্বে হবে, আসলে তালিকা অনেক হবে। এই যে শাকিল আহমেদের মতন মেজর জেনারেলের যিনি ডিজি ছিলেন, তাকে কেন করা হয়েছে? যেরকম গুলজারের মতন, তানবীরের মতন এইরকম অগণিত এই সেনা কর্মকর্তাকে খুন করেছেন। কেননা আপনারা জানেন রৌমারি এবং সেই পাদুয়ার যে ঘটনাটা ঘটছিলেন, এটা ইতিহাস। ভারতের সাথে বাংলাদেশের বিডিআর সাথে বিশাল একটি সংঘর্ষ হয়, এতে শতাধিকের উপরে বিএসএফ নিহত হয়। সেই আক্রোশটা হাসিনার সরকারের আমলে সেটা বাস্তবায়ন করেছেন এই ভারতের প্রেসক্রিপশনে। ভারতের যে 24 জন জওয়ানরা আসছিলেন, যে ক্লিয়ার, তারা কারা, এটা আজও পর্যন্ত সেটা দৃশ্যমান হয় না। এই বিডিআরের ব্যাপারে বিডিআর গুম কমিশন ইত্যাদি কমিশন গঠন করা হয়েছে, এটা আজও পর্যন্ত আলোর মধ্যে দেখেনি। এই ব্যাপারে এছাড়া সেনাবাহিনীর অনেকগুলো কাজ করছে। ইন্টারিম গভর্নমেন্টের ইউনিট সরকারের আমলে এই সেনাবাহিনী যে ভূমিকা রেখেছেন, অনেক মাদক অস্ত্র, বিশাল বড় বড় গডফাদারদের অ্যারেস্ট করেছেন। আজকে সিভিল প্রশাসনেও তারা কাজ করেছেন। আজকে যদি সেনাবাহিনী না থাকতো, দেশের ম্যাসাকার হয়ে যেত, দেশের আরেকটা গৃহযুদ্ধ হতো, অনেক কিছু হয়ে যেত। আজকে যেরকম জানেন সলিমপুরে যে অস্ত্রের একটি যে সন্ত্রাসী বাহিনী, এই যে ইয়াসিন, ওখানে একটা রাম রাজত্ব কায়েম করতে আরেকটা রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন, এবং সেটাও নিয়ে অনেক সংঘর্ষ হয়েছে র্যাব পুলিশের সাথে। তাই AK-47 তারা, তাইলে বুঝেন এই অস্ত্রগুলো সরবরাহ করতেছে কারা। এটার ব্যাপারে আজকে সীমান্ত আমাদের অরক্ষিত অবস্থা আছে। এই সীমান্ত রক্ষিত করার জন্য নিরাপত্তাটা জোরালোভাবে আরও করা দরকার। আমরা সেনাবাহিনীর কথা নিয়ে যে সকল, আমরা আজকে ব্যারিস্টার যারা আছেন, আমি তার নামটা বলবো না, ব্যারিস্টার একজন, তিনি, তার কথাগুলো আমি শুনি, তিনি ভালো পণ্ডিত, এবং পলিটিক্যাল বলেন, তারপর এই ইসলামের ইতিহাস বলেন, এবং সেই হালুকার ইতিহাস বলেন, তার হিটলারের সব কিছু তার কাছে নক্কদর্পণে তার ইতে আয়ত্ত রয়েছেন। এবং ল বলেন, লয়ের উপরে তো তিনি একটা ব্যারিস্টার অ্যাট ল করেছেন লন্ডন থেকে। তারপরও তিনি এমন কোনো কথা বলেন না যেতে এই সেনাবাহিনীর উপর পুরো আঘাত হয়। এটা আসলে কারো কাম্য নয়। আমি তাকে স্যালুট করি, তার কাছে আমি পছন্দ করি, অথচ তাদেরকে সেনাবাহিনীকে বিতর্কিত করা ঠিক না। পলিটিক্যালভাবে এইভাবে তাদের আনা উচিত না। তারা একটি দেশের সার্বভৌমত্ব, নিজের জীবনকে বিপন্ন দিয়ে এবং অনেক শহীদ হয়েছেন। এবং আজকে সেনাবাহিনীর কারণে আজও পর্যন্ত আমরা এখন রাষ্ট্রটা আছে এক ঝুলন্ত, এক কথায় খাদের কিনারায়। আজও পর্যন্ত জুলাইকে আমরা বাস্তবায়ন করতেছি না। আস্তে আস্তে রাজনৈতিক অঙ্গন, বিরোধী দল ফুঁসে উঠতেছেন এবং জনমনে একটি ফুঁসে এটা দানা বেঁধেছে। আমরা আজকে যদি বলি, অপরদিকে আজকে বলবো ওয়াকারুজ্জামানের অবদান অনেক। আজকে যে যাই বলুক না কেন, আপনারা বলবেন যে আমি তাদের পক্ষে ওকলাতি করতেছি, আসলে না। এটা সাংবাদিকের কাজ কি? সত্য কথা বলা, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, এইটা হচ্ছে সাংবাদিকের থিসিস। সেটাকে আমরা না করে যদি একজনের পারপাস সাফ করি, একটি বিশৃঙ্খলা সৃষ্টি করি, রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করি, সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করি, তাহলে আমরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তারা এই সুযোগটা নেবে। এই সুযোগ তাদেরকে দেওয়া হবে না। এবং জীবনভর 1971 সাল থেকে এই পর্যন্ত ভারত আমাদের যে আগ্রাসী এবং এক করদ রাজ্য করেছেন এই 15.5 বছর, এক কথায় হাসিনাকে মাধ্যমে, এটা আর করতে দেওয়া হবে না। আমরা ভারতের, হ্যাঁ, কূটনৈতিক হবে, সেটা শর্তের সাপেক্ষে। এমন কাজ করা যাবে না রাষ্ট্রের যেটা ব্যাহত হয় এবং দেশের ক্ষতি হয়, এমন কোনো কাজের সাথে নিগোসিয়েশন করা যাবে না। সুপ্রিয় দর্শক, আমি তালুকদার আব্দুল হান্নান। আজকে কথা বলবো, সেনাবাহিনীর কথা বলেছি, এখন প্রসঙ্গটা হচ্ছে এই ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকের 1983 সালে কয়েকজন ব্যক্তির অবদান, রক্ত, ঘাম, শ্রম, বাড়িতে বাড়িতে যে গ্রাহকদেরকে সৃষ্টি করে আজকে ইসলামী ব্যাংক বিশ্বের কাছে একটি মডেল হিসাবে আছে এবং প্রতি বছরে কোটি কোটি শত শত কোটি টাকা তারা রেভিনিউ দিয়ে আসতেছে। আজকে সৎ যোগ্যতার
নেতৃত্বে আজকে ইসলামী প্রশংসিত হয়ে গেছেন। আজকে বিশ্বের বিভিন্ন জায়গায় যারা প্রবাসে এই ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠায়, এই রেমিটেন্সের বেঁচে আছে বাংলাদেশের অনেক রাষ্ট্র। আজকে সেই এস আলম গ্রুপকে আবার পুনর্বাসন করার জন্য যে এই আমানতদারের গ্রাহকদেরকে এই কিছুদিন সম্প্রতি যে গোলাগুলি হয়েছে, এতে 50 জন লোক আহত হয়েছে, তার ভিতরে 4-5 জন আশঙ্কাজনক। অথচ যদি তারা বেঁচেও থাকেন তাহলে জীবনভর সক্ষমতায় তারা আর সেইভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন না। এই যে কাজগুলো করেছেন, এটা বাংলাদেশ এখন বিএনপির জন্য এটা একটা কাল হয়ে দাঁড়াইছে। ইসলাম ব্যাংকে নিয়ে কেন এত হরফ? আজকে যারা খোরশেদ আলমকে যারা আপনার চেয়ারম্যান করতেছেন, এ ব্যাপারে তো কেউ মানতে চায় না। আপনারা নিজস্বভাবে দেবেন একটি অর্ডিন্যান্স, একটা ব্যাংকিং সেক্টরের একটা ধারা, সেই মোতাবেক না হলে আপনি হুট করে একটি লোক যারা গড়েছেন রক্ত ঘাম দিয়ে, তাদেরকে বাদ দিয়ে আপনি আপনার মনোনীত লোককে, তাইলে ব্যাংকটাকে ধ্বংস করবে। আবার দুর্নীতির ভিতরে অসৎ লোক যেগুলো হয়, যেগুলো তার নজির বিএনপির ভিতরে অনেক আছে, তাদের মনোনীত ব্যক্তি যেগুলো এক্সপার্ট না, ব্যাংকিং সংক্রান্ত ব্যাপারে ভালো এক্সপার্ট না, তাদেরকে দিয়ে ব্যাংকে আবার রুগ্ন অবস্থায় নিয়ে যাবে। সেটা চায় না। এস আলম গ্রুপ শত কোটি টাকার, হাজার কোটি টাকা লোপাট করেছেন এই ব্যাংক দিয়ে। অথচ তার কারখানা নাই, নেই, ভুয়ারটি কাগজ সাবমিট করে ওখান থেকে হাজার কোটি টাকা লোপাট করেছেন। এই ব্যাপারে যে জনগণ এবং রাজনীতি ব্যক্তিরা ফুঁসে উঠেছেন। আজকে জামাত ইসলামের সেই ব্যাংকটাকে আজকে যেহেতু তারা এটার সাথে ব্যবস্থাপনায় করেছেন, তাই বলে কি তাদের ব্যাংক না? এটাকে তাদের মায়া কান্না সবই আছে, এর সাথে জড়িত আছে। যে সকল ব্যক্তি যারা ফান্ডিং করেছেন, যারা ফাউন্ডার, তার মধ্যে আছে মোহাম্মদ ইউনূস এবং আব্দুর রাজ্জাক লস্কর, তার মীর কাসেম আলী মিন্টু সহ এইভাবে অনেকজন আছে, এবং বাইরের বিভিন্ন শেয়ার হোল্ডার আছেন। তারা তো এইভাবে যদি ব্যাংক যদি হয়, তাহলে ব্যাংকের জন্য ব্যাংক নিয়ে হবে আর একটা বিপ্লব। তাহলে এটা তারেক রহমানের উচিত হবে না? এই লোকগুলো অতি দ্রুত যদি ব্যবস্থা শান্তি ফিরে আনতে হয়, ব্যাংকে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে অর্থনৈতিক যদি চালিকা শক্তি হয়, তাহলে অবিলম্বে এই ইসলামী ব্যাংকের যে সকল লোকের নিয়োগ দেশে প্রত্যাহার করে যিনি যোগ্য, যেরকম ইসলামী ব্যাংকের এমডি মোহাম্মদ ফারুক খানকে আবারও পুনর্বহাল করলে ব্যাংকটার ফিরে আসবে। এবং অন্য যারা ছিলেন তাদেরকে এর আগে পূর্বে বলবো, এস আলম গ্রুপ কীভাবে ব্যাংকটা নিয়েছে, ডিজিএফের মানুষ তাকে আটক করে সেই রেডিসন হোটেলে বসে ওইখানে জোর করে সই করিয়ে নেওয়া হয়। এটা একটা যেটাকে বলে আইনের বহির্ভূত, এককভাবে হাসিনার নির্দেশে এগুলো করা হয়েছে। তা হাসিনা তো নেই, এখন আপনি এমন কোনো কাজ করবেন না হাসিনার মতন আপনার পরিণত হয়। তারেক রহমান সাহেব, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন যাদের ছাত্র জনতার রক্তের বিনিময়ে, শহীদের রক্তের বিনিময়ে, হাদির রক্তের বিনিময়ে আজকে তা জুলাই চেনেন না, জুলাইকে বাস্তবায়ন করতেছেন না। টালবাহানা করা হলে জনগণ জন্য, আপনার জন্য, আমরা চাই না আপনার অমঙ্গল, বরং আপনি জুলাইকে মেনে নিন। এবং এই বলে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।